ভাবিকে কিভাবে পেলেন? প্রেমের বিয়ে ছিল? না, ভাবিকে পেয়েছি রাস্তার পথে মিছিলে দেখা পরিচয়। ছোটবেলার ঈদ আর আজকের ঈদ এক জিনিস নয়। আজকে তো আমি অভিভাবক হয়ে গেছি। রাজপথ থেকে সংসদ, সংগ্রাম থেকে সম্ভাবনা, দেশের কথা, দশের কথা, জনগণের একজন হয়ে তাদের কণ্ঠস্বর সকলের কাছে পৌঁছে দেয়া। রাজনীতিবিদদের এই একটা দিকই সবাই দেখে, কিন্তু এর বাইরেও তো তাদের আরেকটা জীবন রয়েছে। সেই জীবনের কত শত গল্প, সুখ দুঃখের সাতকাহন। সেই জীবনটা সম্পর্কে আমরা কতটুকুই বা জানি, কিংবা কখনো কি জানবার চেষ্টা করেছি? সেই জানার চেষ্টা থেকেই আমাদের আজকের এই আয়োজন, টিভিএস রাইডার নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান রাজনীতির বাইরে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সোনিয়া হক। এবং আজকে রাজনীতির বাইরে এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন সংসদ সদস্য আহমদ হোসেন। আহমদ হোসেন, আপনাকে ঈদের শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আহমদ ভাই, আলোচনায় যেতে চাই এবং যে বিষয়টি আজকে রেখেছি রাজনীতির বাইরে। রাজনীতির বাইরে একজন রাজনীতিবিদ, এটিও এক ধরনের অনুভূতি। আপনার কেমন লাগছে? দেশবাসীকে আমি ঈদ মোবারক জানাই, আমার পক্ষ থেকে জানাই, আমার ভালোবাসা জানাই, আমার শুভেচ্ছা জানাই। সকলে ঈদের সাথে আনন্দ করবে। ছোটবেলার ঈদ আর আজকের ঈদ এক জিনিস নয়। আজকে তো আমি অভিভাবক হয়ে গেছি। ছোটবেলায় কি করতেন আহমদ ভাই? মানে ঈদটা কেমন ভাবে কাটাতেন? ছোটবেলায় খালি অপেক্ষা করতাম কখন ঈদ আসবে, দিন গুনতাম কখন ঈদ আসবে, ওই দিনের অপেক্ষায় থাকতাম। এখন ঈদ যে কখন চলে আসছে তখন মনে হচ্ছে এই ঈদ চলে আসছে, অপেক্ষায় ছিলাম না। মানে কাজে ব্যস্ত থাকি, কাজে কবে ঈদ হবে এটা অন্যের কাছে জানতে হবে, কবে ঈদ হবে। আগে কিন্তু আগে জেনে নিতাম যে ঈদটা এই তারিখে হতে পারে, সেই জন্য দিন গুনতাম যে কবে আসবে কবে আসবে। যেমন ঈদুল ফিতরে তো আপনার গ্রামীণ সংস্কৃতিতে করা, গ্রাম থেকে উঠে আসা। গ্রামে চাঁদ দেখতাম, যে ঈদের চাঁদ ওঠার জন্য আগেই গিয়ে বসে থাকতাম। তাও কি ক্ষেতের আইল বুঝেন, ক্ষেতের আইলে বসে থাকতাম পশ্চিম আকাশের দিকে তাকিয়ে যে ঈদের চাঁদ দেখা যাচ্ছে কি না। আর ঈদুল আজহার চাঁদ তো দেখতে হয় না, এমনি নির্ধারিত থাকে। মানে প্রিয় খাবার কি? আমি সবসময় মিষ্টি খেতে পছন্দ করতাম। আমার মা আমার জন্য সেমাই পাক করতেন, তাও চালের সেমাই, চালের সেমাইটা না, ওই সেমাইটা পাক করতেন বেশি করে। ওইটা আমি খেতে পারতাম, প্রচুর খেতে পারতাম। মিস করেন এখন? এখন ভাবি রান্না করে এটা মিস করে না, এখন আর সেই চালের সময়টা আসে না। গ্রামে গেলে পাওয়া যায়, হয়তো গ্রামে যাবো তো করবে, আমি খাবো না। মায়ের হাতের স্বাদটা তো আর পাওয়া যায় না। মায়ের হাতের স্বাদ পাওয়া যাবে না, মায়ের রান্নাটা পাই না, মায়ের সেই আদরটাও পাই না, মায়ের সেই স্নেহটাও পাই না। এটা কেউই পায় না, আমি কেন, কেউই পায় না। মা একজনই থাকে, সে পৃথিবী ছেড়ে চলে গেছে। তার কথা মনে হলে সকল মায়ের জন্যই চোখে অশ্রু আসে, আবেগ আসে। কাজে মা যেদিন চলে যাবে সেদিন আপনিও বুঝবেন যে আপনার মা নিশ্চয়ই আছে। অবশ্যই। কাজে মা বাবা এগুলো ভিন্ন জিনিস। আপনার ছেলে মেয়েরা কিংবা ভাবি, এখন মানে আমরা জানি ভাবি নিজেও একজন রাজনীতিবিদ, সবকিছু মিলিয়ে ছেলে মেয়েদের কথা একটু শুনতে চাই। আজকে আমার কষ্ট, আমার মেয়েটা কানাডা আছে, তো বিয়ে দিয়ে দিচ্ছি। ও কানাডা আছে, তো ওখানে শীত করছে, কিন্তু মেয়েটার সাথে নাই, তো এটা আমার একটা শূন্যতা আছে। তাকে বলেছি তুমি নেই ঈদ করবো, এই শূন্যতাটা মা তো আমার নেই, তুমি তো মা, কাজে এই শূন্যতাটা তোমাকে দিয়ে পূরণ করেছি সবসময়। আজকে তুমি নেই, তুমি থাকবে না, তুমি থাকছো কানাডা। স্বাভাবিক, কারণ বাস্তবতাই পৃথিবীতে বদলে গেছে এখন। আমরা গ্রামীণ জীবন থেকে আমরা শহরে এসেছি, ঢাকা শহরে এসেছি, বাট আমার মেয়ে চলে গেছে কানাডা, এখন তার স্বামীর সাথে সংসার করছে। স্বাভাবিক কারণে সে এখন ঈদ করছে, বাট মিস করছি প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে। টেলিফোনে কথা বলবো, হয়তো আজকে রাতে বলতে হবে, দিনে মনে হয় বলা যাবে না। ভাবিকে কিভাবে পেলেন? ভাবি মানে আপনার স্ত্রী, আমাদের ভাবিকে কিভাবে পেলেন? প্রেমের বিয়ে ছিল? না, ভাবিকে পেয়েছি রাস্তার পথে মিছিলে দেখা পরিচয়। মিছিলে দেখা, মধুর ক্যান্টিনের বসা, তারপরে সে ইডেন কলেজের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। এইভাবে বসতে বসতে একদিন বিয়ে হয়ে গেল আর কি। মানে আপনি প্রপোজ করেননি? বিয়ে এইভাবে হয়ে যায় না, মানে প্রেম ছিল না, বিয়ের আগে প্রেম হয়নি একদম? আন্ডারস্ট্যান্ডিং তো কিছুটা থাকে, আচ্ছা, না থাকলে হয়ে যায় কি করে? কে আগে বুঝিয়েছিল, আপনি নাকি ভাবি? না, আমি এইগুলো জানি না। আপনি জানেন না?
এগুলো জানি, কথা হয় সেদিনের স্মৃতিগুলো মনে হয় না, সেদিনের স্মৃতি অনেক স্মৃতি, জীবনের যৌবনের সেই দিনগুলো অনেক স্মৃতি থাকে। আর যৌবনের দুরন্তপনা আজকের দুরন্তপনা এক জিনিস নয়, যৌবনের হৃদয়ের ভালোবাসা আজকের ভালোবাসা এক জিনিস নয়। যৌবনে যতটা রোমান্টিক ছিলাম আজকে আর সেই রোমান্টিক নেই। ভাবির কোন জিনিসটা আপনাকে খুব অনুপ্রাণিত করে বা আপনার ভালো লাগে কিংবা আপনি অ্যাপ্রিশিয়েট করেন একজন জীবনসঙ্গী হিসেবে? মেইনলি আত্মীয় স্বজনের সাথে বসতে পছন্দ করে, আত্মীয় স্বজনকে ডেকে এনে বাসায় দাওয়াত করে খাওয়াবে, তার বান্ধবীদেরকে বাসায় ইনভাইট করে তাদের খাওয়াবে, তাদের সাথে আড্ডা মারবে, হৈ হুল্লোড় করবে, এটা তার একটা ভালো গুণ। এবং সব বান্ধবীদের সাথে তার কানেক্টিভিটি আছে, ছাত্রী জীবনের বান্ধবী তারাও তাদের সাথে কানেক্টিভিটি আছে, বিশ্ববিদ্যালয় বা কলেজের জীবনে যারা ছাত্র বান্ধবী ছিল তাদের সাথে যোগাযোগ আছে, এবং বিশেষ করে ইডেন কলেজে যারা সমস্যা পড়েছে তাদের ক্লাসমেট সব বান্ধবীরা এখন আমার বাসায় আসে, সকলের সাথে যোগাযোগ আছে, সকলকে নিয়ে এসে আড্ডা মারতে পছন্দ করি। মানে ভাবি কি আপনার রাজনীতির বন্ধু ছিল নাকি আপনারা একসাথে লেখাপড়া করেছেন? না না, সে আমার জুনিয়র না। আচ্ছা, এই রাজনীতির বন্ধু না, রাজনীতির আমার কর্মী ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে তো প্রেম করে। আমি তার নেতা ছিলাম, সে তো আমার কর্মী ছিল। আচ্ছা আচ্ছা, সেটা সেভাবেই বিয়ে হয়ে গেছে। বিয়ে তো এইভাবে জীবনে হয়ে যায়, জীবন গড়াতে গড়াতে একদিন দেখার সাথে দেখা হয়ে যায়, দেখা থেকে আপনার ভালোবাসা জন্মে যায়, হয়তো বা একদিন বিয়ে হয়ে যায়। সবার জীবনটা এইভাবেই গড়ে ওঠে। এরকম ভাবে যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে তো রাগ অভিমানেরও একটা চ্যাপ্টার থাকে। ভাবি রাগ করে, অভিমান করে? না, অভিমান এক জিনিস আর রাগ আরেক জিনিস। অভিমানের তো মধ্যে ভালোবাসার ছন্দ আছে, ভালোবাসার আমেজ আছে, অভিমানের মধ্যে ভালোবাসার একটা ভিন্ন দিক আছে। এটা তো ভালো, এটা তো ভাঙানো যায়। রাগ যখন করে এটা মনে হয় ক্রুদ্ধ, এটার মধ্যে কোনো ভালোবাসার ছন্দ নেই, আবেগের ছন্দ নেই, রাগ করেছে কর্কশ, এই রাগটা ভিন্ন জিনিস। হ্যাঁ, তো রাগ আমি বেশি করেছি এক সময়, এখন আর রাগ আমি করি না। এখন কি রাগ ভাঙান শুধু? না, রাগ ভাঙাই না, এখন রাগ আর সে করে তার মতো করে করলে আমি তার কথা শুনি, কি জন্য রাগ করছো বলো আমাকে, আচ্ছা বিষয় কি, বিষয়বস্তু কি, তোমার যে কথা আমাকে বললেই তো হয়ে যায়। তা আমার কথা বললে আমি শেষ করে দিই, সমাধান করে দিই আমার সামর্থ্য অনুযায়ী। সামর্থ্যের বিষয়টা কেন আসলো? মানে সামর্থ্যের বিষয়টা কেন আসছে? না, সামর্থ্য মানে আমি যতটুকু পারি। আচ্ছা আচ্ছা, এখন সে যদি বলে আমাকে আকাশের চাঁদ ধরতে যেতে পারবো না। আচ্ছা, ওকে ওকে, মানে হাতের কাছে যা থাকে, হাতের মুঠোয় যা থাকে সেটাই আপনি দিয়ে রাগটা ভাগানোর চেষ্টা করেন। না, রাগ মানে বিভিন্ন প্রবলেম থাকে, এইটা করতে হবে, ছেলেকে এটা দিতে হবে। হ্যাঁ, বিশেষ ছেলের জন্য তার বেশি, মেয়ে তো ঢাকায় লেকচারাররা আছেই। হ্যাঁ, কাজে এটাও ঠিক আছে, ছেলের জন্য করো। কখনো কখনো মানে রান্না বান্নার দায়িত্ব কি পুরাই ভাবির ওপরে, নাকি আপনি কোনো সময় রান্না করে খাওয়িয়েছেন? না না, আমার বাসায় তো 4 থেকে 5টা মেয়ে থাকে, ওরাই রান্না বান্না করে। মানে আপনি কখনোই রান্নাঘরের আশপাশে দিয়ে যান না? রান্নাঘরের আশেপাশে যাবো কেন? মানে আপনি রান্না বান্নার কিছুই জানেন না? চাও বানাতে পারেন না? পারবো না কেন, পারবো, পেরেছি এক সময়। যখন একা একা থেকেছি, মেসে থাকতাম ছাত্র জীবনে, তো নিজে রান্না করেছি না? ও আচ্ছা, তো রান্না করেছি, আলুটা করেছি, ভাতের মাঝে সিদ্ধ করেছি, সিদ্ধ করে এই আলুটা আবার ভর্তা করিয়েছি, বাস আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলেছি। আচ্ছা, মানে এক সময় রান্না করেছেন। এটা হলো ছাত্র জীবনে, একটা মেসে ছিলাম, একাই ছিলাম হয়তো, তখন দেখা যায় স্টোভ ছিল, ওখানে ভাত ছড়িয়ে দিয়েছি, ভাতের মাঝে আবার আলুটা দিয়ে দিয়েছি, এর সাথে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে কাঁচামরিচ বা পেঁয়াজ লবণ দিয়ে ওই আলুটা মিক্সড করে ভর্তা করে ফেললাম, পাশে ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেললাম। আহমদ ভাইয়ের বেড়ে ওঠাটা কোথায়, মানে কোন এলাকাতে আপনি? আমার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা, গ্রাম হচ্ছে ধলা, মানে আপনার সংসদীয় আসনের এলাকা এটা। এখান থেকে আমার জীবনের শৈশব কৈশোরের এখানে শেষ হয়নি, আবার শহরে গিয়েছি, স্কুলে ভর্তি হয়েছি, তারপর তো কলেজ, আর তারপরে তো ইতিহাসের আরেক ধারা, যুদ্ধ, মুক্তিযুদ্ধ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়। আর বিশ্ববিদ্যালয়ে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 14 বছর ছিলাম। এটা শুধু লেখাপড়া করার জন্য নয়, রাজনীতির জন্য। আহমদ হোসেন কি চিন্তা করতো যে সে বড় হয়ে কি হতে চায়? আমি চিন্তা করতাম লেখাপড়া করছি, ভালো রেজাল্ট করব, একটা ভালো চাকরি করব,
বেতন পাবো, ব্যক্তি জীবন বেছে নেব, এই যা। বাট রাজনীতিতে আসবো চিন্তা করতাম না, কারণ আমার পূর্বপুরুষ কেউ রাজনীতি করেনি। গ্রামীণ জীবন। আমার আব্বা তো আর ধানমন্ডিতে থাকতেন না, আমার আব্বা তো আমলাও ছিলেন না, গ্রামের একজন গ্রামীণ কৃষক পরিবার। আমাদের জমি জমা ছিল, আব্বার অনেক জমি ছিল, ধান পেতেন প্রচুর, পাট পেতেন প্রচুর। মানুষ বলতো ধনী মানুষ, গ্রামে ধনী বা ঢাকা শহরের ধনাঢ্য না। সেখান থেকে আসছি তো আমি, কাজে এই জন্য আমার মাঝে সবসময় গ্রামীণ সংস্কৃতি কাজ করে, গ্রামীণ জীবন ব্যবস্থা কাজ করে। আমি মাঝে মাঝে গ্রামে ফিরে যাই, আমার মন চায় আগের গ্রামের ছবি দেখি না এখন। আমি যখন গ্রামে যাই আগের গ্রামের ছবিটা খুঁজে পাই না। ছবিটা মাটির রাস্তা নাই, এখন মাটির ঘর নাই, সব বদলে গেছে, সব বিল্ডিং হয়ে গেছে, বিদ্যুৎ হয়ে গেছে, রাস্তা পাকা হয়ে গেছে। আগের গ্রামগুলো মনে হয় যে সেমি টাউন হয়ে গেছে, এখন বাজার হয়ে গেছে। আগে এক কেন্দ্রিক বাজার ছিল, একটা বাজার হেডকোয়ার্টার, এখন বাজার হয়ে গেছে প্রতি গ্রামে গ্রামে। সেই বাজারগুলো এখন এক্সপান্ড হয়ে গেছে, একটা জায়গায় বাজার হয় না। কাজে হাটবার হয় না, হাটবার হয় গ্রামে গ্রামে, ওই যে গ্রামগুলোতে বাজার হয়ে গেছে এখন। ঈদগুলো আসলে এখনো এনজয়েবল আছে আপনার কাছে, উপভোগ্য আছে আপনার কাছে? ঈদ সবসময় এনজয়েবল। ঈদের পর দিন সবাই মিলে সবার বাসায় যাওয়া বা না, ঢাকাতে যাওয়া, ঢাকাতে আছে। ঢাকাতে ঈদের দিনই ওই বাসা থেকে ওই বাসায়, ওই বাসা থেকে ওই বাসায়, এটা আছে ঢাকাতে আছে। এবং আসতো, এবং ঢাকাতে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারাও তো বলতেছিল যে আপনি ঢাকায় থেকে যান, ঢাকায় থাকলে তারা আসতে পারবে, আমরা যেতে পারবো। স্বাভাবিক কারণে আমার আত্মীয় স্বজন ঢাকায় আছে এখন। আমার মেয়েকে বিয়ে দিয়েছি, তার শ্বশুরবাড়ি আছে। আমার এখানে আমার ওয়াইফের, আমার স্ত্রীর এই বোনের জামাই আছে, তার ভাগ্নিরা আছে। এরা বিশাল ব্যাপার। ভাগ্নিদের একটা আড্ডা যে হয়, এটা একটা বিশাল আড্ডা হয়। এর ভাগ্নিগুলো মনে হয় তার মা তো নেই এখন, তার মা বলতে তার খালাকেই বোঝায়। ওরা খালা মানে পাগল, খালাকে ডাকে নাম মনি, ডাকে মনা, হ্যাঁ, আদর করে মনা ডাকে। এই যে মনা ডাকতে এত তারা পাগল হয়ে যায়, এবং তাদের ছেলে মেয়েরাও সব মনা, সবাই বসে মনার কাছে আসবে। এই যে একটা অনেক বড় সময়, অনেক লম্বা সময় জীবনের, অনেক কিছু পেয়েছেন, আপনার অনেক কিছু এখন হয়েছে, কিন্তু তারপরও তো কিছু কিছু জিনিস এমন আছে যে না পাওয়া রয়ে গেছে, বা ইচ্ছা ছিল যে এটা হলেও তো হতে পারতো বা এটাও তো পাওয়া যেত। সেই অপ্রাপ্তির জায়গাটা কি কখনো মনে হয়? এক জীবনে সব কিছু পাওয়া যায় না, এটা তো বাস্তবতা। আর পৃথিবীতে 100% স্বপ্ন পূরণ হয় না। পলিটিশিয়ানদের জীবন বিভিন্নভাবে, আজকে বলছেন আমি সব পেয়েছি, দেখা যাবে একদিন আমি সব পাওয়া থেকেও হারিয়ে গেছি। অবশ্যই, কি জীবনটাই তো এরকম, জীবনের এটাই বাস্তবতা। আমোদ ভাই, কোনো সময় পারিবারিক কিংবা সামাজিক, মানে আমি রাজনীতির বাইরে গিয়ে যদি একটু জিজ্ঞেস করতে চাই, যে কোনো জায়গাতে আপনার কাছে কি কোনো সংকট মনে হচ্ছে যে এই সংকট বা এই সমস্যাটা একটা পরবর্তী সময়ে গিয়ে একটা বৃহৎ আকার ধারণ করতে পারে? আপনার কাছে কি মনে হয় কোনো সোশ্যাল ইস্যু, যে আমাদের যারা এখন নতুন প্রজন্ম আছে কিংবা আমাদের পারিবারিক যে সম্পর্কগুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে মনে হয় যে এখন তো আজকের জেনারেশন ভিন্ন, আজকের প্রজন্মের স্টাইল, সাংস্কৃতিক মান ভিন্ন, তারা ভিন্ন স্টাইল। এখন আজকের প্রজন্মকে দেখছি তারা অনেকটা ফেসবুক নির্ভর হয়ে গেছে, ফেসবুকে আসক্ত হয়ে গেছে। কিন্তু হাতে ফেসবুক থাকতে হবে, ফেসবুক চালাতে হবে, এবং ঈদের দিন তারা অনেক ফেসবুকে অনেক ছবি পোস্ট করবে, যেটা আমি করব না। এটা তাদের আলাদা আলাদা আনন্দ। এখনকার জেনারেশন, আমরা খুব রাজনীতিমুখী না, কিন্তু ওদের রাজনীতি ভিন্ন স্টাইল, ভিন্ন ফেসবুককে নির্ভর স্টাইল। ফেসবুক দিয়ে রাজনীতি করছে, ফেসবুক দিয়ে মিছিলের ছবি দিচ্ছে, পোস্ট করছে। কাজেই আজকের জেনারেশন, আবার এটাও ঠিক, আজকের জেনারেশন বিদেশে চলে যাচ্ছে লেখাপড়া করার জন্য। আর লেখাপড়া করতে গিয়ে অনেকে আর দেশে ফিরে আসে না, ওখানে চাকরি করে, আবার ওখানে চাকরি করার জন্য দেশে চলে যাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে। এটা যদি আজকের জেনারেশন আর আমাদের সময়ের সময় একরকম না। আমাদের সময়ের যুগের পরিবর্তন এসেছে, নতুন যুগের ডাক এসেছে, যাত্রীরা হুঁশিয়ার। এই নতুন যুগকে বুঝতে হবে, এই যুগ চেতনাকে বুঝতে হবে, এই যুগের ভাবনাকে বুঝতে হবে। এই যুগের ভাবনাকে বুঝতে পারলেই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
আমি যদি আমার সন্তানের ভাবনাকে বুঝতে না পারি তাহলে কিন্তু আমি সন্তানকে পরিচালনা করতে পারবো না। স্বাভাবিক কারণে সন্তানের মনোভঙ্গি বুঝতে হবে, তার মনোভঙ্গি বুঝেই আমাকে চলতে হবে। আমাকে চলতে হবে না, তার মাঝে যে যদি কোনো কিছু আমার কাছে মনে হয় এটুকু ভালো নয়, তাকে বুঝিয়ে তাকে সংশোধন করতে হবে, তাকে পরিপাটি করতে হবে, তাকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। আর আমার মেয়ে আজকে গ্র্যাজুয়েট হয়েছে আপনার টরন্টো ইউনিভার্সিটি থেকে, এটা আমার প্রাউড, এটা আমার প্রাউড। এখন আমি বলেছি, আম্মু তুমি তো মাস্টার্স করে তুমি পিএইচডি ডিগ্রি নিবা, করবো, আমাকে সময় দাও, চাকরি পাচ্ছে, এখন চাকরি করছে, ভালো চাকরি পেয়েছে, তো দুজন স্বামী স্ত্রী চাকরি করছে। আমি মাঝে মাঝে বলি, তুমি চাকরি করছো, টাকা উপার্জন করছো, আমাকে টাকা দেবা না, লাগলে নেবা? না, আমাকে দিতে হবে না আম্মু। এই যে এইগুলো বলার মধ্যে কথোপকথনের মধ্যে আমি আনন্দ পাই, সুখ পাই, তাই না? তবে আজকে মিস করছি আমার মেয়েটাকে বেশি, যে আমার মেয়েটা আমার পাশে নেই। এখন জামাই তো আছে, জামাই তো আমার ছেলে, সেও পাশে থাকতে পারতো, তাকে নিয়ে আমরা এটা করতে পারতাম। এটা আমার জন্য আজকে একটু কষ্টের জায়গায়, কষ্টের তেমন জায়গা না, মিস করছি বারবার। তারপরে মানুষের মাঝে আছি, মানুষ আসতেছে, এই মানুষের সাথে কথা বলতেছি, যাব, জনগণের পাশে থাকবো। এখন তো জনগণের পাশে থাকতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার পাশে যখন জনগণ থাকে মনে হয় আমি তাদের প্রতিনিধি। যখন যেদিন জনগণ থাকবে না, মনে হয় জনগণ আমাকে রিফিউজ করেছে, আমাকে প্রত্যাখ্যান করেছে, সেদিন আমার এই অনুভবটা আসবে। কাজে আমি এখন অলওয়েজ পছন্দ করি আমি এলাকায় চলে যেতে, গ্রামে থাকতে, মানুষের সাথে থাকতে, মানুষকে নিয়ে মুভ করতে। কোথায় মানুষের তো চাহিদা বেশি, আমাকে এমপি বানিয়েছে, প্রত্যাশা বেশি। আমি প্রত্যাশা অনেক কিছু আছে, সবই দিতে পারবো না, যা পারি তা দিতে পারবো। আমি ইতিমধ্যে রাস্তাঘাট করে করার প্রস্তাব দিয়েছি, কিছু রাস্তাঘাট কাজ শুরু হয়ে গেছে, রাস্তা হচ্ছেও। আপনার এলাকাতে আপনি মানে এই কাজগুলো শুরু করে দিয়েছেন। অবসর কিভাবে কাটে আহমদ হোসেন? আমার কোনো অবসর নেই, কোনো অবসর নাই। না, অবসর একটু পেলেই এই পত্রিকার পাতায় চোখ বোলাই, বা একটা বইয়ের পাতায় চোখ বোলাই, একটা বিষয়বস্তুর উপর চোখ বোলাই, আবার একটা কথায় এমনি লিখে যাই, এমনি লিখে যাই। ডায়েরি এখনো লিখতে পারি, সময় পাই না, এই লিখে যাই। এটা মুখে একটা কিছু আসলো, আচ্ছা ছন্দে একটা কবিতার লাইন লিখে পারতে পারি কিনা। মানে আপনি কি শুধু যখন ছাত্রাবস্থায় ছিলেন শুধুই কি রাজনীতি করেছেন? যখন 7ই মার্চের পর আমি স্কুল জীবনে সংস্কৃতি কোনো চর্চা কি ছিল? সংস্কৃতি চর্চা আমার ছিল না। আমি স্কুল জীবনে যখন আমি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ছিলাম, তখন এমনি গলায় গান গেতাম, তো গাইতে পারতাম, তো সুরও ছিল। আপনি এখনো তো গাইতে পারেন না? এখন আমি সেই গান, আমরা জানি আপনি গাইতে পারেন। আমি চর্চা করি না, গান গাই না। চর্চা শিল্পীদের জন্য চর্চার যে খুব বেশি দরকার তা না, আমি তো শিল্পী নই, আমি তো শিল্পী নই, আমি গান পছন্দ করি। সেটা আপনার কাছে আছে, আপনি নিশ্চয়ই সিনেমায় গাইতে যাবেন না, আপনি আমাদের আমি গান পছন্দ করি। হ্যাঁ, আমি কার গান পছন্দ করেন? আমি 60 দশকের গানগুলো পছন্দ করি। গান গানি, গানের মাঝে আনন্দ আছে। কখনো সুর মিলিয়েছেন সাথে সাথে? গুনগুন করে, তো একটু গুনগুন করে করেন না? না, আমার হাসবে তো, কেউ হাসবে না এখানে, তো আমরা সবাই আমরাই, কেউ হাসবে না। আহমদ ভাই, আমরা একটু শুনতে চাই প্লিজ। আজকে এই ঈদের দিনে আমাদের জন্য আসলে এটা আপনার সেলামি, বলেন প্লিজ। আমরা অপেক্ষা করছি আহমদ ভাই। আচ্ছা, তাইলে আপনি, আমরা যতদূর জানি যে আপনি খুব সুন্দর লেখেন এবং তাৎক্ষণিক আপনি খুব সুন্দর কবিতা লেখেন, লেখালেখির চর্চাটা করেন আপনি, সেটাই শুনতে চাই। আপনি নিশ্চয়ই এখন মনে আছে আপনার কিছু, সেটা আপনি বলতে চাচ্ছেন। আপনার যেটা ইচ্ছা, আপনার যেটা মনে আসছে, আপনি সেটাই করতে পারেন। কবিতার মতো বলি, বলেন প্লিজ প্লিজ। তোমাকে অনেক আগে দেখেছিলাম, মাঝখানে দেখিনি, পরে আবার দেখেছি, আবার জেনেছি। এই জানার মাঝে ভালোবাসা নেই, প্রেম নেই, তবু যেন তুমি আমার কাছে আসো, কখন দূরে চলে যাও। এর মাঝে জীবনের সুখ পাই, কখন শান্তি পাই, আবার দুঃখ নেই, কষ্ট নেই। তুমি অনেক দূরে চলে গেছো, এই দূর থেকে আর কোনো দিন আসবে না। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই ভালো আছি। আমার এই ভালোবাসার মাঝে জীবনকে কাটিয়ে নিতে চাই। তবু তুমি ভালো থাকো, তুমি ভালো থাকো, সুখে থাকো, স্বাচ্ছন্দ্যে থাকো। আমি কবি নজরুল নই, আমি রবীন্দ্রনাথ নই। কবি নজরুলের জীবনে যত প্রেম ছিল, কবি রবীন্দ্রনাথের জীবনেও প্রেম ছিল, এই প্রেমগুলো আমার জীবনে আসেনি। তাই আমি কবি হতে পারিনি, আমি কবি হব না, আমি কবি হওয়ার খ্যাতি অর্জনও করব না। কবিতার মাঝেও জীবনের স্বাদ দিতে চাই।
তুমি এগিয়ে যাও, তুমি চলে যাও, তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি থাকি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এইভাবে একদম তাৎক্ষণিক, একদম এই জায়গাতে বসেই আপনি যেভাবে বললেন, আপনি আসলেও খুব ভালো কবি হতে পারতেন, আমি আমার যতদূর মনে হয়। সময় একেবারে শেষ হয়ে গেছে আহমদ ভাই, আমি একটু জানতে চাই, মানে আপনার নিশ্চয়ই দেশবাসী, আপনার এলাকার যারা আছেন, কিংবা আপনার বন্ধু স্বজন সকলের উদ্দেশ্যে নিশ্চয়ই আপনি ঈদের বার্তা দিতে চান, সেই বার্তাটা শুনে বিদায় দিতে চাই। আমার এলাকার সর্বস্তরের মানুষ, তাদের কাছে বার্তা হচ্ছে, আপনারা আনন্দে থাকুন, ভালো থাকুন, আপনাদের দুঃখ বেদনাগুলো আমাকে দেন, বা সুখটা আপনারা উপভোগ করুন। আপনার দুঃখ বেদনার সাথে আমি থাকব। আপনি আপনাদের এমপি, আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমার এই কৃতজ্ঞতা, এই যে আমাকে আপনাদের কাছে ঋণে আবদ্ধ করেছেন, এই ঋণটাকে শোধ করার জন্য আমাকে জন্য দোয়া করবেন, যাতে ঋণটা শতভাগ শোধ করতে না পারলেও অংশ তো হলেও শোধ করতে পারি, সেই প্রচেষ্টা আমি চালিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাকে এই দিনে সেই তৌফিক দেওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ আহমদ হোসেন, আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আপনাকে আবারও ঈদের শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। আর দর্শক, এই ছিল আজকের মতো টিভিএস রাইডার নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান রাজনীতির বাইরে। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।